আমার পেটে প্রচণ্ড ব্যথা। হাসপাতালে গিয়ে আল্ট্রাসাউন্ড করাতে হবে। ছেলে বলল, মা, আমি তোমার সাথে যাব, ডাক্তারের কেবিনে বসে আছি। আল্ট্রাসাউন্ড টেকনিশিয়ান জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার হাজব্যান্ড? আমি বলতে যাচ্ছিলাম ছেলে। কিন্তু ছেলে বলল, আমি। টেকনিশিয়ান বলল, আচ্ছা, প্রেগন্যান্সি টেস্ট করব। আমি হকচকিয়ে গেলাম। ছেলে বলল, হ্যাঁ, রিপোর্ট নেগেটিভ এলো। বাড়ি ফিরে আমি রাগ করে জিজ্ঞেস করলাম, এসব কি? সে আমার 2 হাত ধরে বলল, মা, আমি চাই তুমি সত্যিকারের প্রেগন্যান্ট হও আমার সাথে। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস? সে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমার স্ত্রী হও। আমাদের একটা সন্তান হোক। আমার মাথা ঘুরে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম তানিয়া খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর মিম। রিয়াদ 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। মিম 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকের ঘটনা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়াদ আমার পাশে বসে আছে। সে বলল, মা, তোমার কি মনে হয় না আমাদের বাড়িতে কিছু একটা অদ্ভুত ঘটছে? আমি অবাক হয়ে বললাম, কী রকম অদ্ভুত? রিয়াদ বলল, গত কয়েকদিন ধরে রাতে অদ্ভুত আওয়াজ আসছে। মনে হচ্ছে কেউ যেন দেয়ালের ভেতর হাঁটাচলা করছে। আমি প্রথমে ভাবলাম রিয়াদ হয়তো বেশি সিনেমা দেখছে। কিন্তু সেদিন রাতে আমিও শুনতে পেলাম। আমাদের বাড়ির দোতলায় কেউ যেন পায়চারি করছে। অথচ দোতলায় তো কেউ থাকে না। সেখানে শুধু পুরনো আসবাবপত্র রাখা আছে। পরের দিন সকালে আমি রাহুলকে বললাম। সে হেসে বলল, তানিয়া, তুমি এখন ভূতের গল্প বিশ্বাস করতে শুরু করেছ নাকি? কিন্তু আমি জানতাম আমি যা শুনেছি তা সত্যি। রিয়াদও আমার সাথে একমত হল। সেদিন বিকেলে মিম স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমার রুমে কেউ ঢুকেছে। আমার ডায়েরি খোলা অবস্থায় পেয়েছি। অথচ আমি তো বন্ধ করে রেখে গিয়েছিলাম। খেয়ে এবার আমার সন্দেহ আরও বেড়ে গেল। রাতে খাবার টেবিলে বসে আমি সবাইকে বললাম, আমাদের বাড়িতে কিছু একটা হচ্ছে। কেউ আমাদের উপর নজর রাখছে। রাহুল এবার গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, আজ রাতে আমরা সবাই একসাথে দোতলায় গিয়ে দেখি কি হচ্ছে। রাত 12টার সময় আমরা 4 জনই দোতলায় উঠলাম। টর্চ নিয়ে গেলাম। দোতলায় পুরনো আসবাবপত্রের মধ্যে সব ঠিকঠাক লাগছিল। হঠাৎ মিম চিৎকার করে উঠল, মা, এই আলমারির পেছনে একটা গোপন দরজা আছে। আমরা সবাই দৌড়ে গেলাম। সত্যি আলমারির পেছনে একটা ছোট দরজা। দরজাটা খুলে দেখলাম একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। রাহুল বলল, এই বাড়িতে তো আমরা 5 বছর ধরে থাকছি। এই গোপন রুমের কথা তো জানতাম না। আমাদের কৌতূহল দমন করতে পারলাম না। সিঁড়ি দিয়ে নিচে নামলাম। নিচে গিয়ে দেখি একটা বড় রুম। রুমের মধ্যে অনেক পুরনো বই, কাগজপত্র আর একটা পুরনো টেবিল। টেবিলের উপর একটা ডায়েরি খোলা অবস্থায় রাখা। রিয়াদ ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করল। মা, এই ডায়েরিতে আমাদের পরিবারের কথা লেখা আছে। আমাদের দৈনন্দিন কাজকর্মের বিস্তারিত বিবরণ। কি আমার গা শিউরে উঠল। কে আমাদের এত বিস্তারিত তথ্য জানে? ডায়েরির পাতা উল্টে উল্টে পড়তে থাকলাম। সেখানে লেখা ছিল আমি কখন কি রান্না করি, মিম কখন স্কুল থেকে ফেরে, রিয়াদ কোনো বন্ধুদের সাথে আড্ডা দেয়, রাহুল কখন অফিস থেকে আসে, সবকিছু। এমনকি আমাদের ব্যক্তিগত কথাবার্তাও লেখা ছিল। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, অবশেষে তোমরা আমাকে খুঁজে পেয়েছ। আমরা চমকে পেছনে তাকালাম। দেখি একজন বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে। তার চেহারা অদ্ভুত, যেন অনেক পুরনো সময়ের। বুড়ো মানুষটি বলল, আমার নাম শামসুদ্দিন। আমি এই বাড়ির আসল মালিক। তোমরা এখানে থাকার আগে আমি এখানে থাকতাম। রাহুল অবাক হয়ে বলল, কিন্তু আমরা তো এই বাড়ি কিনেছি। আগের মালিক তো আমাদের কাছে কোনো গোপন কথা বলেনি। শামসুদ্দিন হাসতে হাসতে বলল, আমি মরে যাইনি, আমি এই গোপন রুমে লুকিয়ে থাকি। এই বাড়িতে একটা বিশাল গুপ্তধন লুকানো আছে। আমি সেই গুপ্তধনের পাহারাদার। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি কি চান? শামসুদ্দিন বলল, আমি চাই তোমরা আমাকে সাহায্য করো এই গুপ্তধন খুঁজে বের করতে। আর বিনিময়ে আমি তোমাদের অর্ধেক ভাগ দেব। রিয়াদ উৎসাহিত হয়ে বলল, মা, আমাদের এই সুযোগ হাতছাড়া করা উচিত না। একটা অ্যাডভেঞ্চার হবে। মিমও বলল, হ্যাঁ মা, আমারও জানতে ইচ্ছে করছে।
শামসুদ্দিন আমাদের দেখালো তার কাছে একটা পুরনো মানচিত্র আছে। সেই মানচিত্রে এই বাড়ির আশেপাশের এলাকার বিস্তারিত নকশা আঁকা। তিনি বললেন, এই মানচিত্র অনুসরণ করে আমাদের 3টে জায়গায় যেতে হবে। প্রতিটি জায়গায় একটা করে ধাঁধার সমাধান করতে হবে। তবেই গুপ্তধনের আসল স্থান জানা যাবে। পরের দিন সকালে আমরা প্রস্তুতি নিলাম। শামসুদ্দিন বললেন, প্রথম জায়গা হচ্ছে পুরনো কবরস্থান। সেখানে একটা বিশেষ সমাধির পাশে লুকানো চিহ্ন আছে। কবরস্থানে পৌঁছে দেখলাম শত বছরের পুরনো অনেক কবর। শামসুদ্দিন আমাদের নিয়ে গেলেন একটা বিশেষ কবরের কাছে। সেই কবরের পাথরে লেখা ছিল, ও এখানে শুয়ে আছে সত্যের সন্ধানী। কি কবরের পাশে একটা ছোট পাথরের নিচে একটা কাগজ লুকানো ছিল। কাগজে লেখা ছিল একটা ধাঁধা, যে জিনিস দিনে দেখা যায় না, রাতে উজ্জ্বল হয়ে ওঠে, আকাশে থাকে কিন্তু স্পর্শ করা যায় না, সেই জিনিসের নামে যে রাস্তা আছে সেখানেই দ্বিতীয় সূরা উ। মিম চট করে বলল, তারকা রাস্তা। আমরা সবাই বুঝলাম, আমাদের এলাকায় একটা তারকা রাস্তা আছে। তারকা রাস্তায় গিয়ে আমরা খুঁজতে শুরু করলাম। রাস্তার পাশে একটা পুরনো বটগাছ। সেই বটগাছের গোড়ায় একটা ছোট ধাতব বাক্স চাপা ছিল। বাক্স খুলে দেখলাম আরেকটা ধাঁধা। দ্বিতীয় ধাঁধায় লেখা, যেখানে জ্ঞানের আলো জ্বলে, বইয়ের পাতায় জমা থাকে ইতিহাস, সেই স্থানের নিচতলায় লুকানো আছে শেষ সূরা উ। রাহুল বলল, এটা নিশ্চয়ই লাইব্রেরি। কি আমাদের এলাকার সবচেয়ে পুরনো লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরির নিচতলায় পুরনো বইয়ের সেকশনে খুঁজতে থাকলাম। একটা পুরনো ইতিহাসের বইয়ের মধ্যে একটা চিঠি লুকানো ছিল। চিঠিতে লেখা, যে স্থানে এই চিঠি পড়ছ সেখান থেকে 7টা পা পূর্ব দিকে, তারপর 13টা পা উত্তর দিকে হাঁটলে একটা বিশেষ পাথর পাবে। সেই পাথরের নিচেই আছে আসল গুপ্তধন। আমরা নির্দেশ অনুযায়ী হাঁটলাম। 7টা পা পূর্ব দিকে, তারপর 13টা পা উত্তর দিকে। সেখানে সত্যিই একটা অদ্ভুত আকৃতির পাথর। পাথরটা তুলে দেখলাম নিচে একটা বড় গর্ত। গর্তের ভেতরে একটা লোহার বাক্স। বাক্স খুলে আমরা অবাক হয়ে গেলাম। সেখানে সোনার গয়না, পুরনো মুদ্রা, হীরার আংটি, হাজার হাজার টাকার সম্পদ। কিন্তু আরও অবাক হওয়ার ব্যাপার ছিল, বাক্সের একদম নিচে একটা চিঠি। চিঠিতে লেখা, যে পরিবার এই গুপ্তধন খুঁজে পাবে তারাই এর আসল মালিক। এই সম্পদ 500 বছর আগে আমার পূর্বপুরুষ লুকিয়ে রেখেছিলেন। তিনি চেয়েছিলেন একটা ভালো পরিবার এই সম্পদের মালিক হোক। শামসুদ্দিন হাসতে হাসতে বললেন, আমি আসলে এই বাড়ির কোনো ভূত বা পূর্ব মালিক নই। আমি একজন ডিটেকটিভ। এই গুপ্তধনের খোঁজ করছিলাম বহু বছর ধরে। কিন্তু একা পারছিলাম না। তাই তোমাদের সাহায্য নিলাম। আমি রাগ করে বললাম, তাহলে আপনি আমাদের সাথে মিথ্যা বলেছেন? শামসুদ্দিন বললেন, হ্যাঁ, কিন্তু ভালো উদ্দেশ্যে। এই গুপ্তধন খুঁজে পাওয়ার জন্য একটা পরিবারের সহযোগিতা দরকার ছিল। আর আমি চেয়েছিলাম এমন একটা পরিবার যারা সৎ আর একসাথে কাজ করতে পারে। রিয়াদ বলল, তাহলে এই গুপ্তধনের মালিক কে? শামসুদ্দিন বললেন, চিঠি অনুযায়ী যে পরিবার এটা খুঁজে পেয়েছে তারাই মালিক। তোমরাই এর মালিক। আমরা সবাই অবিশ্বাস্য অনুভব করলাম। এত সম্পদ! আমাদের জীবন পুরোপুরি বদলে যাবে। কিন্তু শামসুদ্দিন আরও একটা কথা বললেন, তোমাদের একটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এই সম্পদ নিয়ে তোমরা কি করবে সেটাই দেখার বিষয়। পরের সপ্তাহে আমরা জানতে পারলাম আমাদের পাশের বাড়ির আন্টি গুরুতর অসুস্থ। তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আমরা পরিবার হিসেবে সিদ্ধান্ত নিলাম আমাদের পাওয়া সম্পদ থেকে তার চিকিৎসার খরচ দেব। তারপর আমাদের এলাকার স্কুলটার মেরামতি দরকার ছিল। আমরা সেখানেও সাহায্য করলাম। এভাবে আমরা আমাদের পাওয়া সম্পদ দিয়ে সমাজের কল্যাণে কাজ করতে থাকলাম। একদিন শামসুদ্দিন আবার আমাদের কাছে এলেন। তিনি বললেন, তোমরা পরীক্ষায় পাস করেছ। যারা এই সম্পদ শুধু নিজেদের জন্য ব্যবহার করত তারা আসল মালিক হতে পারত না। কিন্তু তোমরা অন্যদের সাহায্য করেছ। এটাই আসল পরীক্ষা ছিল। তিনি আরও বললেন, আসলে এই পুরো ব্যাপারটা একটা পরীক্ষা ছিল। আমি এই এলাকায় বহু পরিবারকে দেখেছি। তোমাদের মতো মানবিক পরিবার খুঁজছিলাম। রিয়াদ জিজ্ঞেস করল, তাহলে আপনি আসলে কে? শামসুদ্দিন বললেন, আমি একজন ধনী ব্যবসায়ী ছিলাম। কিন্তু আমার কোনো উত্তরাধিকারী নেই। আমি চেয়েছিলাম এমন একটা পরিবার খুঁজে পেতে যারা এই সম্পদের সঠিক ব্যবহার করবে। মিম বলল, তাহলে আমরা এই সম্পদ রাখতে পারব? শামসুদ্দিন বললেন, শুধু রাখতে নয়, তোমরা এর আইনি মালিকও। আমি আইনি কাগজপত্র তৈরি করে রেখেছি। এভাবে আমাদের পরিবারের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হল। আমরা বুঝলাম যে টাকা পয়সা থেকে বড় হচ্ছে মানবিকতা। আমাদের এই অভিজ্ঞতা আমাদের আরও কাছে এনে দিল।
শামসুদ্দিন এরপর থেকে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেলেন। তিনি আমাদের দাদুর মতো হয়ে গেলেন। আমরা তার সাথে অনেক গল্প শুনি, পুরনো দিনের কথা জানি। এই ঘটনার পর আমাদের পরিবারে একটা বিশেষ বন্ধন তৈরি হয়েছে। আমরা বুঝেছি যে সবচেয়ে বড় গুপ্তধন হচ্ছে পরিবারের ভালোবাসা আর একসাথে থাকা। রিয়াদ এখন আরও দায়িত্বশীল হয়ে গেছে। সে পড়াশোনার পাশাপাশি সমাজসেবায় অংশ নেয়। মিমো স্কুলে ভালো ছাত্রী হিসেবে পরিচিত। আমরা পরিবার হিসেবে এলাকার উন্নয়নে কাজ করি। শামসুদ্দিন আমাদের আরও বললেন যে এই ধরনের গুপ্তধনের খোঁজ তিনি দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছেন। তার উদ্দেশ্য হচ্ছে ভালো পরিবারগুলোকে সাহায্য করা। এভাবে আমাদের সাধারণ জীবনে একটা অসাধারণ অ্যাডভেঞ্চার শুরু হয়েছিল। আমরা বুঝেছি যে জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পরিবার আর মানবিকতা। আজও আমরা মাঝে মাঝে সেই গোপন রুমে যাই। সেখানে এখন শামসুদ্দিনের সাথে আড্ডা দেই। তিনি আমাদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন। এই ঘটনার পর আমি বুঝেছি যে জীবনের সবচেয়ে বড় রহস্য হচ্ছে মানুষের মন। শামসুদ্দিন আমাদের পরীক্ষা করেছিলেন আমরা কতটা মানবিক সেটা দেখার জন্য। আমাদের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা হচ্ছে যে সম্পদ শুধু নিজের জন্য নয়, সবার কল্যাণে ব্যবহার করতে হয়। আর পরিবারের সবাই মিলে যে কোনো সমস্যার সমাধান করা যায়। এখন আমাদের বাড়িতে আর কোনো রহস্যময় আওয়াজ আসে না। কিন্তু আমাদের জীবনে এসেছে নতুন অর্থ, নতুন উদ্দেশ্য। আমরা প্রতিদিন ভাবি কিভাবে আরও মানুষের উপকার করতে পারি। শামসুদ্দিন আমাদের বলেছেন যে তার মতো আরও অনেক মানুষ আছেন যারা ভালো পরিবারের খোঁজ করেন। তারা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন। আমি এখন বুঝি যে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হচ্ছে পরিবারের সাথে থাকা। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। শামসুদ্দিন আমাদের জানালেন যে এই গুপ্তধনের সাথে জড়িয়ে আছে আরও একটা রহস্য। তিনি বললেন এই সম্পদ যে লুকিয়ে রেখেছিল সে একজন বিখ্যাত অভিযাত্রী ছিল। তার নাম ছিল কাপ্তান হাসান আলী। তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করে এই সম্পদ সংগ্রহ করেছিলেন। রিয়াদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তার আরও কোনো গুপ্তধন আছে? শামসুদ্দিন বললেন, হ্যাঁ, তার একটা ডায়েরি আছে আমার কাছে। সেখানে আরও ৩টি গুপ্তধনের কথা উল্লেখ আছে। মিম উত্তেজিত হয়ে বলল, আমরা কি সেগুলোও খুঁজতে পারি? আমি বললাম, কিন্তু সেটা তো অনেক বিপজ্জনক হতে পারে। শামসুদ্দিন বললেন, বিপজ্জনক নয়, তবে চ্যালেঞ্জিং হবে। পরের দিন শামসুদ্দিন আমাদের কাপ্তান হাসান আলীর ডায়েরি দেখালেন। ডায়েরিতে ৩টি আলাদা মানচিত্র ছিল। প্রথম মানচিত্রে দেখানো হয়েছে একটি পুরনো জমিদার বাড়ি। দ্বিতীয়টিতে একটি নদীর পাট। তৃতীয়টিতে একটি পাহাড়ের চূড়া। রাহুল বলল, এই ৩টি জায়গায় যেতে হলে অনেক সময় লাগবে। শামসুদ্দিন বললেন, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের গাইড করব। কিন্তু এই অভিযান শুরু করলে শেষ করতেই হবে। আমরা পরিবার হিসেবে আলোচনা করলাম। সবাই রাজি হল। প্রথম গন্তব্য ঠিক করলাম জমিদার বাড়ি। জমিদার বাড়িটা আমাদের শহর থেকে ২ ঘন্টার পথ। আমরা সকাল সকাল রওনা দিলাম। জমিদার বাড়িটা এখন পরিত্যক্ত অবস্থায়। বড় ভাঙা দেয়াল, জঙ্গলে ঢাকা। ডায়েরি অনুযায়ী আমাদের খুঁজতে হবে সূর্যের আলো যেখানে প্রথম পড়ে সেই জায়গা। আমরা বুঝলাম এটা পূর্ব দিকের কোনো জানালা হবে। জমিদার বাড়ির পূর্ব দিকে একটা বড় জানালা। সেই জানালার নিচে মেঝেতে একটা বিশেষ টাইলস। সেই টাইলস তুলে দেখলাম নিচে একটা ছোট সিন্দুক। সিন্দুক খুলে পেলাম একটা স্বর্ণের কম্পাস আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই কম্পাস তোমাদের পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে। কম্পাসের কাঁটা যেদিকে নির্দেশ করবে সেদিকেই যেতে হবে। কম্পাসটা হাতে নিয়ে দেখলাম এটা উত্তর পূর্ব দিকে নির্দেশ করছে। আমরা সেই দিকে হাঁটতে শুরু করলাম। প্রায় ১ ঘন্টা হাঁটার পর পৌঁছলাম একটা নদীর পাড়ে। নদীর পাড়ে একটা পুরনো নৌকা ভিড়ানো। নৌকার মধ্যে একটা পেটি লুকানো ছিল। পেটির ভেতরে পেলাম একটা জলরোধী থলে। থলের মধ্যে আরেকটা মানচিত্র আর একটা চাবি। নতুন মানচিত্রে দেখানো একটা গুহার ছবি। সেই গুহা নদী থেকে ৫ কিলোমিটার দূরে একটা পাহাড়ে। আমরা সেই পাহাড়ের দিকে রওনা দিলাম। পাহাড়ে ওঠা বেশ কষ্টকর ছিল। মিম ক্লান্ত হয়ে পড়ছিল। রিয়াদ তাকে কাঁধে নিয়ে নীল। পাহাড়ের মাঝামাঝি একটা গুহা পেলাম। গুহার মুখে একটা লোহার দরজা। আমাদের পাওয়া চাবি দিয়ে দরজা খুল। গুহার ভেতরে অনেক ঘুজি। আমরা টর্চের আলো দেখতে পেলাম দেয়ালে অনেক ছবি আঁকা। সেসব ছবিতে কাপ্তান হাসান আলীর বিভিন্ন অভিযানের কাহিনী। গুহার শেষ প্রান্তে একটা বড় পাথরের তৈরি টেবিল। টেবিলের উপর একটা বড় বাক্স। বাক্স খুলে আমরা আরও অবাক হলাম।
সেখানে শুধু সোনারূপা নয়, আছে প্রাচীন পাণ্ডুলিপি, দুর্লভ পাথর আর বিভিন্ন দেশের মুদ্রা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কাপ্তান হাসান আলীর নিজের হাতে লেখা একটা চিঠি। চিঠিতে তিনি লিখেছেন তার জীবনের শেষ ইচ্ছার কথা। চিঠিতে লেখা ছিল, আমার কোনো সন্তান নেই। আমার সংগ্রহ করা এই সম্পদ আমি চাই এমন পরিবারের কাছে যাক যারা এটা শুধু নিজেদের জন্য ব্যবহার করবে না, যারা সমাজের কল্যাণে কাজ করবে। তিনি আরও লিখেছেন, যে পরিবার আমার এই 3টি গুপ্তধন খুঁজে পাবে তারাই আমার সকল সম্পদের উত্তরাধিকারী হবে। আমার ঢাকায় একটা বড় বাড়ি আছে, কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। সবকিছুর আইনি মালিকানা তাদের হাতে চলে যাবে। আমরা সবাই অবিশ্বাস্য অনুভব করলাম। এত বড় সম্পদের মালিক হয়ে যাব। শামসুদ্দিন বললেন, কিন্তু এর একটা শর্ত আছে। তোমাদের প্রতি বছর এই সম্পদের একটা নির্দিষ্ট অংশ দান করতে হবে। গরিব মানুষদের সাহায্য করতে হবে। আমরা সবাই সেই শর্তে রাজি হলাম। কারণ আমরা আগেই বুঝেছি যে অন্যদের সাহায্য করাই জীবনের আসল উদ্দেশ্য। এরপর শামসুদ্দিন আমাদের নিয়ে গেলেন ঢাকায় কাপ্তান হাসান আলীর বাড়িতে। বাড়িটা দেখে আমাদের চোখ ছানাবড়া। এত বড় আর সুন্দর বাড়ি। বাড়ির ভেতরে আছে লাইব্রেরি, সুইমিং পুল, বাগান, এমনকি একটা ছোট সিনেমা হল। কাপ্তান হাসান আলী সত্যিই খুব ধনী ছিলেন। শামসুদ্দিন আমাদের বাড়ির সব রুম ঘুরিয়ে দেখালেন। একটা রুমে ছিল কাপ্তানের সংগ্রহ করা বিভিন্ন দেশের স্মৃতিচিহ্ন। আরেকটা রুমে ছিল তার ব্যবসার সব কাগজপত্র। রিয়াদ একটা রুমে গিয়ে চিৎকার করে ডাকল, মা, এখানে এসো। আমরা গিয়ে দেখলাম সেই রুমটা একটা ল্যাবরেটরির মতো। সেখানে অনেক যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ। শামসুদ্দিন বললেন, কাপ্তান হাসান আলী একজন বিজ্ঞানীও ছিলেন। তিনি বিভিন্ন আবিষ্কার করেছেন। এই ল্যাবে তার সব গবেষণার কাগজপত্র আছে। মিম একটা ডায়েরি খুলে পড়তে শুরু করল। মা, এখানে লেখা আছে কাপ্তান একটা বিশেষ ওষুধ তৈরি করেছিলেন, যে ওষুধ খেলে মানুষের স্মৃতিশক্তি বেড়ে যায়। আমি অবাক হয়ে বললাম, সেই ওষুধ কি এখনও আছে? শামসুদ্দিন বললেন, হ্যাঁ, একটা গোপন তাকে লুকানো আছে। কিন্তু সেটা খুঁজে বের করাও একটা ধাঁধাগু। আমরা পুরো ল্যাব খুঁজতে শুরু করলাম। একটা বইয়ের র্যাকের পেছনে একটা গোপন বোতাম পেলাম। বোতাম টিপতেই একটা গোপন দরজা খুলে গেল। গোপন রুমে ঢুকে দেখলাম সেখানে অনেক বোতলে ওষুধ রাখা আছে। প্রতিটা বোতলে লেবেল লাগানো। একটা বোতলে লেখা স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধ, আরেকটায় শক্তি বৃদ্ধির ওষুধ, আরেকটায় রোগ প্রতিরোধের ওষুধ। রাহুল বলল, এই ওষুধগুলো কি সত্যিই কাজ করে? শামসুদ্দিন বললেন, কাপ্তান হাসান আলী নিজে এগুলো পরীক্ষা করেছেন। তার ডায়েরিতে সব বিস্তারিত লেখা আছে। আমরা ডায়েরি পড়ে জানলাম যে কাপ্তান বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি অধ্যয়ন করেছেন। ভারতের আজুর্বেদ, চীনের হার্বাল মেডিসিন, আফ্রিকার ট্রাইবাল চিকিৎসা, সব মিলিয়ে তিনি এই ওষুধগুলো তৈরি করেছেন। রিয়াদ একটা ওষুধের বোতল হাতে নিয়ে বলল, আমরা কি এগুলো ব্যবহার করতে পারি? শামসুদ্দিন বললেন, অবশ্যই। কিন্তু সাবধানে। প্রতিটা ওষুধের নির্দিষ্ট নিয়ম আছে। আমি স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধটা নিয়ে দেখলাম। 1 চামচ করে দিনে একবার খেতে হবে। আমি একটু খেয়ে দেখলাম। আশ্চর্যজনকভাবে আমার মনে হলো আমার মস্তিষ্ক আরও তেজস্বী হয়ে উঠেছে। মিমশক্তি বৃদ্ধির ওষুধ খেয়ে দেখল। সে বলল, মা, আমার শরীরে অনেক শক্তি অনুভব করছি। রিয়াদ ও রোগ প্রতিরোধের ওষুধ খেল। কিন্তু এরপরই শুরু হলো আসল রহস্য। আমাদের পরিবারে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। আমার স্মৃতিশক্তি এতটাই বেড়ে গেল যে আমি ছোটবেলার সব ঘটনা স্পষ্ট মনে করতে পারি। রিয়াদের রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেড়ে গেল যে সে ঠান্ডা কাশিতে আর আক্রান্ত হয় না। মিমের শক্তি এত বেড়েছে যে সে সারাদিন দৌড়াদৌড়ি করেও ক্লান্ত হয় না। কিন্তু রাহুল কোনো ওষুধ খায়নি। সে বলল, আমি প্রাকৃতিকভাবেই ভালো আছি। 1 সপ্তাহ পর আমাদের মধ্যে আরও পরিবর্তন দেখা দিল। আমি যে কোনো বই পড়ে সাথে সাথে মুখস্থ করে ফেলতে পারি। রিয়াদ অসুস্থ মানুষদের স্পর্শ করলে তারা সুস্থ হয়ে যায়। মিম 1 লাফে দোতলায় উঠে যেতে পারে। আমরা বুঝলাম এই ওষুধগুলো সাধারণ ওষুধ নয়। এগুলোর মধ্যে কিছু অতিপ্রাকৃত শক্তি আছে। শামসুদ্দিন আমাদের বললেন, কাপ্তান হাসান আলী শুধু একজন অভিযাত্রী ছিলেন না। তিনি ছিলেন একজন রহস্যবাদী। তিনি বিভিন্ন দেশে গিয়ে অতিপ্রাকৃত শক্তির সন্ধান করতেন। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমাদের এই শক্তিগুলো স্থায়ী? শামসুদ্দিন বললেন, না, এগুলো সাময়িক। কিন্তু তোমরা যদি সঠিক পথে এই শক্তি ব্যবহার করো তাহলে এগুলো তোমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
পরের কয়েক সপ্তাহে আমরা আমাদের নতুন ক্ষমতা ব্যবহার করে এলাকার মানুষদের সাহায্য করতে শুরু করলাম। আমি আমার স্মৃতিশক্তি ব্যবহার করে স্থানীয় স্কুলে শিক্ষকতা শুরু করলাম। রিয়াদ তার নিরাময় ক্ষমতা দিয়ে অসুস্থ মানুষদের সাহায্য করতে লাগল। মিম তার শক্তি ব্যবহার করে এলাকার বয়স্ক মানুষদের কাজকর্মে সাহায্য করতে শুরু করল। সে একাই 10 জনের কাজ করতে পারে। কিন্তু একদিন আমাদের জীবনে আরেকটা মোড় এলো। একজন অচেনা মানুষ আমাদের বাড়িতে এসে হাজির হল। সে বলল তার নাম প্রফেসর আহমেদ। সে কাপ্তান হাসান আলীর গবেষণা নিয়ে গবেষণা করেন। প্রফেসর আহমেদ বললেন, আমি জানি তোমরা কাপ্তানের ওষুধ ব্যবহার করেছ। কিন্তু তোমরা জানো না যে এই ওষুধের একটা বিপজ্জনক দিকও আছে কি? আমার ভয় লাগতে শুরু করল। আমি বললাম, কি ধরনের বিপদ? প্রফেসর বললেন, এই ওষুধ যদি ভুল মানুষের হাতে পড়ে তাহলে তারা এটা দুষ্টুমির কাজে ব্যবহার করতে পারে। তাই কাপ্তান হাসান আলী এগুলো গোপনে লুকিয়ে রেখেছিলেন গু। প্রফেসর আরও বললেন, আমি অনেক বছর ধরে এই ওষুধের খোঁজ করছি। না নিজের জন্য, বরং এগুলো যাতে ভুল হাতে না পড়ে সেজন্য গু। রাহুল জিজ্ঞেস করল, তাহলে আমাদের কি করা উচিত? প্রফেসর বললেন, তোমরা যদি চাও, আমি তোমাদের সাথে একটা গোপন সংস্থা গঠন করতে পারি। আমরা মিলে এই ধরনের অতিপ্রাকৃত জিনিসগুলো সংরক্ষণ করব। আমরা প্রফেসরের প্রস্তাবে রাজি হলাম। এভাবে আমাদের পরিবার একটা গোপন মিশনের অংশ হয়ে গেল। প্রফেসর আহমেদ আমাদের জানালেন যে দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের আরও গুপ্তধন লুকানো আছে। আমাদের কাজ হবে সেগুলো খুঁজে বের করা আর নিরাপদ রাখা। আমাদের প্রথম মিশন ছিল চট্টগ্রামে একটা পুরনো দুর্গে লুকানো একটা রহস্যময় বই খুঁজে বের করা। সেই বইতে নাকি এমন মন্ত্র লেখা আছে যা দিয়ে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায়। আমরা পরিবার নিয়ে চট্টগ্রামে রওনা দিলাম। সেখানে গিয়ে দেখলাম দুর্গটা সত্যিই অনেক পুরনো। স্থানীয় মানুষেরা বলল এই দুর্গে ভূত থাকে। কিন্তু আমাদের তো ভূতের ভয় নেই। আমরা দুর্গের ভেতরে ঢুকলাম। দুর্গের ভেতরে অনেক কক্ষ। প্রতিটা কক্ষে আলাদা আলাদা চ্যালেঞ্জ। প্রথম কক্ষে ছিল একটা ধাঁধা। দেয়ালে লেখা, যে সংখ্যার বর্গ করলে 63 হয় সেই সংখ্যাটা বলো। খুরিয়াদ বলল, এটা অষ্ট। অষ্টের বর্গ হচ্ছে 64। 63 নয় গু। আমি আমার বেডে যাওয়া স্মৃতিশক্তি দিয়ে ভাবলাম। বললাম, 8 পেয়ে 9-এর বর্গ 81। কিন্তু 63 গু। হঠাৎ মিম বলল, 7 পেয়ে 9। 7-এর বর্গ 49। না, সেটাও নয় গু। অনেক চেষ্টার পর আমরা বুঝলাম এটা একটা ভুল ধাঁধা। আসলে দেয়ালে লেখা ছিল যে সংখ্যার অর্ধেক করলে 4 হয় সেই সংখ্যাটা বলো। উত্তর হচ্ছে 8। 8 সংখ্যাটা বলতেই দেয়ালে একটা গোপন দরজা খুলে গেল। পরের কক্ষে গিয়ে দেখলাম সেখানে একটা জটিল ধাঁধা। মেঝেতে বিভিন্ন রঙের পাথর সাজানো। আমাদের সঠিক ক্রমে পাথরের উপর দিয়ে হাঁটতে হবে। মিম তার বেডে যাওয়া শক্তি দিয়ে দ্রুত বিভিন্ন পাথরে লাফিয়ে লাফিয়ে সঠিক পথ খুঁজে বের করল। এভাবে আমরা একের পর এক কক্ষ পার করলাম। শেষ কক্ষে গিয়ে দেখলাম একটা পুরনো বই রাখা আছে একটা স্বচ্ছ কাচের বাক্সে। বাক্সে একটা তালা। কিন্তু তালার কোনো চাবির গর্ত নেই। প্রফেসর আহমেদ বললেন, এটা একটা ভয়েস লক। নির্দিষ্ট শব্দ বললে খুলবে। আমরা বিভিন্ন শব্দ বলে দেখলাম। শেষে রিয়াদ বল, সত্য উ। সাথে সাথে তালা খুলে গেল। বইটা হাতে নিয়ে দেখলাম এর নাম প্রকৃতির গোপন শক্তি গু। বইয়ের পাতা উল্টে দেখলাম সেখানে বিভিন্ন মন্ত্র লেখা। একটা মন্ত্র পড়লে বৃষ্টি নামানো যায়, আরেকটা পড়লে বাতাসের গতি নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু বইও সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, শুরুর কথা। মক্কার পবিত্র ভূমিতে, যেখানে কাবা শরীফের মহিমা ছড়িয়ে আছে চারদিকে, সেখানেই বাস করত এক যুবক নাম আব্দুল রহমান। তার বয়স মাত্র 25 বছর, কিন্তু জীবনের তিক্ত অভিজ্ঞতা তাকে করে তুলেছিল একজন পরিণত মানুষ। তার পিতা ছিলেন একজন সফল ব্যবসায়ী, কিন্তু হঠাৎ একদিন এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সেই থেকে আব্দুল রহমানের উপর পড়েছিল পরিবারের সমস্ত দায়িত্ব। আব্দুল রহমানের মা, আয়েশা বেগম, ছিলেন একজন ধার্মিক ও আদর্শ মুসলিম নারী। 5 ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত আর দানখরাতে তার দিন কাটত। ছোট বোন ফাতেমা, মাত্র 15 বছর বয়স, স্বপ্ন দেখত একদিন হাফেজা হওয়ার। পরিবারের এই শান্তিময় পরিবেশেই বেড়ে উঠেছিল আব্দুল রহমান। কিন্তু পিতার মৃত্যুর পর আব্দুল রহমানের জীবনে নেমে এল ঘোর অন্ধকার। ব্যবসায়িক ক্ষতি, ঋণের বোঝা আর পরিবারের ভরণপোষণের দায়িত্ব তাকে দিশেহারা করে তুলল। একদিকে মায়ের চিকিৎসার খরচ, অন্যদিকে ছোট বোনের লেখাপড়ার খরচ। সব মিলিয়ে তার উপর চাপ এসেছিল পাহাড়সম।
এই কঠিন সময়ে আব্দুল রহমান ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল ইবাদত বন্দেগী থেকে। নামাজ কাজা হতে লাগল, কুরআন খোলা হতো না সপ্তাহের পর সপ্তাহ। রাত জেগে ব্যবসার হিসাব করতে করতে ফজরের আজানের সময় হয়ে যেত, কিন্তু নামাজ পড়ার শক্তি থাকত না। মনে হতো আল্লাহ তাআলা বুঝি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দ্বিতীয় অধ্যায়, পথভ্রষ্টতার দিকে। দিন যেতে থাকল। আব্দুল রহমানের ব্যবসা আরও খারাপ হতে লাগল। একদিন এক পুরাতন বন্ধু সালিম তার কাছে এল। সালিম ছিল খুবই ধূর্ত ও চতুর প্রকৃতির। সে আব্দুল রহমানকে বলল, বন্ধু, তুই এভাবে মরে যাবি। আমার সাথে এক কাজে নাম দে। অল্প সময়ে অনেক টাকা পাবি গু। আব্দুল রহমান জিজ্ঞেস করল, কি কাজ? সালিম কানে কানে বলল, সুদের ব্যবসা। আমি কিছু ধনী লোকদের সাথে যুক্ত আছি। তারা গরিব লোকদের কাছে বেশি সুদে টাকা ধার দেয়। আমরা তাদের এজেন্ট হিসেবে কাজ করব। কমিশন পাব ভালো। আব্দুল রহমান চমকে উঠল। সে জানত সুদ ইসলামে হারাম। কিন্তু পরিস্থিতির চাপে তার বিবেক দুর্বল হয়ে পড়েছিল। সে বলল, কিন্তু এটা তো সুদ। ইসলামে এটা নিষেধ। সালিম হেসে বলল, আরে বন্ধু, এখন আর সেসব পুরাতন কথা চলে না। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাছাড়া তুই তো সুদ নিচ্ছিস না, শুধু দালালি করছিস। এতে কোনো অসুবিধা নেই। আব্দুল রহমান দীর্ঘ সময় চিন্তা করল। একদিকে তার পরিবারের প্রয়োজন, অন্যদিকে ধর্মীয় নিষেধাজ্ঞা। অবশেষে সে রাজি হয়ে গেল। এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আব্দুল রহমানের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। প্রথমে সে ভাবল এটা সাময়িক, কিছুদিন পর অবস্থা ভাল হলে এই কাজ ছেড়ে দেবে। কিন্তু যেমনটা সবসময় হয়, একবার পাপের পথে পা রাখলে সেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। প্রথম মাসেই সে ভাল পরিমাণ কমিশন পেল। মায়ের ওষুধ কিনতে পারল, ছোট বোনের বইখাতা কিনে দিল। কিন্তু মনের গভীরে একটা অস্বস্তি কাজ করতে লাগল। রাতে ঘুম হতো না ঠিকমত। স্বপ্নে দেখত তার বাবা তার দিকে দুঃখের দৃষ্টিতে তাকিয়ে আছেন। তৃতীয় অধ্যায়, পাপের জাল। দিন যেতে লাগল। আব্দুল রহমান এখন নিয়মিত সুদি কারবারে জড়িত। সালিমের সাথে তার কাজের পরিধি বাড়তে লাগল। এখন তারা শুধু দালালি করে না, নিজেরাও সুদে টাকা ধার দেয়। তাদের টার্গেট ছিল গরিব মানুষেরা, যারা জরুরি প্রয়োজনে টাকার জন্য যেকোন শর্তে রাজি হয়ে যায়। একদিন তাদের কাছে এল করিম মিয়া নামে এক মধ্যবয়স্ক লোক। তার স্ত্রী অসুস্থ, অপারেশন করাতে হবে। তার কাছে টাকা নেই। সে আব্দুল রহমানের কাছে ৫ লক্ষ টাকা চাইল। আব্দুল রহমান তাকে শর্ত বলল, মাসে ১০,০০০ টাকা সুদ দিতে হবে। আর মূল টাকা ৬ মাসে শোধ করতে হবে। করিম মিয়া বলল, ভাই, এত বেশি সুদ? আমার কোথায় এত টাকা? আব্দুল রহমান কঠোর গলায় বলল, এটাই আমাদের রেট। নিতে চান নিন, নইলে অন্য কোথাও যান। অপারগ করিম মিয়া রাজি হয়ে গেল। কিন্তু ৬ মাস পর সে টাকা শোধ করতে পারল না। তার স্ত্রীর চিকিৎসাতেই সব টাকা শেষ হয়ে গিয়েছিল। আব্দুল রহমান ও সালিম তখন তাকে চাপ দিতে শুরু করল। টাকা নেই মানে কি? সালিম চিৎকার করে বলল। তোমার বাড়ি আছে না? সেটা বিক্রি করে টাকা দাও। করিম মিয়া কেঁদে বলল, ভাই, ওটাই আমাদের একমাত্র আশ্রয়। ওটা বিক্রি করলে আমরা রাস্তায় চলে যাব। কিন্তু আব্দুল রহমান ও সালিমের হৃদয়ে তখন কোনো দয়া ছিল না। অর্থের লোভ তাদের অন্ধ করে দিয়েছিল। তারা করিম মিয়াকে বাড়ি বিক্রি করতে বাধ্য করল। এই ঘটনার পর আব্দুল রহমানের মনে প্রথমবারের মতো গুরুতর সংশয় জাগল। রাতে বিছানায় শুয়ে সে ভাবতে লাগল, আমি কি করে এত নিষ্ঠুর হয়ে গেলাম? একটা পরিবারকে রাস্তায় এনে দিলাম, কিন্তু সালিম তাকে বুঝিয়ে বলল, ব্যবসায় আবেগ চলে না। আমরা চ্যারিটি করি না। চতুর্থ অধ্যায়, মায়ের অশ্রু। আব্দুল রহমানের মা আয়েশা বেগম ছেলের পরিবর্তন বুঝতে পারছিলেন। তিনি দেখতেন ছেলে এখন নামাজ পড়ে না, ঘরে এসে ক্লান্ত ও বিরক্ত থাকে। অনেক অচেনা লোকজন আসে তাদের বাড়িতে। টাকা পয়সার কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলের আচরণে একটা পরিবর্তন। একদিন তিনি আব্দুল রহমানকে ডেকে বললেন, বাবা, তুমি এখন কি কাজ কর? আব্দুল রহমান এড়িয়ে বলল, ব্যবসা মা। যেমনটা আব্বা করতেন। কিন্তু তোমার আব্বা কখনো এরকম করতেন না। তুমি নামাজ পড় না কেন? আব্দুল রহমান বিরক্তি প্রকাশ করে বলল, মা, এখন আমার অনেক কাজ। নামাজের জন্য সময় পাই না। আয়েশা বেগম কেঁদে বললেন, বাবা, টাকার চেয়ে বড় জিনিস হল ঈমান। তোমার আচরণ দেখে আমার খুব ভয় লাগে। কিন্তু আব্দুল রহমান তার মায়ের কথায় কান দিল না।
সে এখন এত টাকা আয় করছে যে তার মনে হতো সে সবকিছু কিনতে পারে। কিন্তু শান্তি কিনতে পারছিল না। একদিন রাতে তার ছোট বোন ফাতেমা তার রুমে এল। সে বলল, ভাইজা, আমি একটা স্বপ্ন দেখেছি গু। কি স্বপ্ন? দেখেছি আব্বা খুব কাঁদছেন। বলছেন তার ছেলে পথ হারিয়ে ফেলেছে। ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, ভাইজা, আব্বা কি সত্যিই কাঁদছেন? আব্দুল রহমানের হৃদয়ে যেন ছুরি বিঁধল। কিন্তু সে নিজেকে কঠিন করে রাখল। বলল, এসব কুসংস্কার। স্বপ্নের কোনো মানে হয় না গে। কিন্তু সেই রাতে তার একটুও ঘুম হল না। তার মনে বারবার বাজতে লাগল বাবার কথা, মায়ের কথা, আর সেই করিম মিয়ার কান্নার কথা। পঞ্চম অধ্যায়, আরও গভীরে। সময় যেতে লাগল। আব্দুল রহমান এখন শুধু সুদি কারবারেই সীমাবদ্ধ নেই। সে জুয়া খেলায়ও জড়িয়ে পড়েছে। সালিমের সাথে এখন সে রাতের পর রাত জুয়া খেলে। কখনো জিতে, কখনো হারে। কিন্তু জুয়ার নেশা তাকে পেয়ে বসেছে। একদিন সে জুয়ায় 2 লক্ষ টাকা হারিয়ে ফেল। বাড়িতে এসে দেখল মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। ডাক্তার দেখিয়ে জানতে পারল হার্টের সমস্যা। অপারেশন করাতে হবে। আব্দুল রহমান হিসাব করে দেখল তার কাছে অপারেশনের টাকা নেই। গতকাল জুয়ায় হেরে গেছে। এখন কি করবে? সালিম তাকে পরামর্শ দিল, আরও কিছু গরিব লোক খুঁজে বের কর। তাদের কাছে চড়া সুদে টাকা ধার দে। তাহলেই হয়ে যাবে গু। কিন্তু এবার আব্দুল রহমানের মনে অন্যরকম চিন্তা এল। সে জানে এই পথ ভুল। কিন্তু মায়ের অপারেশনের জন্য তার টাকা দরকার। এই দ্বিধাদ্বন্দ্বে সে রাতের পর রাত জেগে থাকত। একদিন সে তার পুরাতন বন্ধু হাসান আলীর কাছে গেল। হাসান আলী ছিল খুবই ধার্মিক। নিয়মিত মসজিদে যেত, কুরআন হাদিসের চর্চা করত। আব্দুল রহমান হাসান আলীর কাছে তার সমস্যার কথা বলল। অবশ্য সুদি কারবারের কথা লুকিয়ে রাখল। শুধু বলল টাকার অভাবের কথা। হাসান আলী বলল, ভাই, কিছু মনে করো না। তোমার আচরণে কিছুটা পরিবর্তন দেখছি। তুমি কি ঠিক আছো? আব্দুল রহমান ক্ষিপ্ত হয়ে বলল, আমি একদম ঠিক আছি। তুমি আমার বিষয়ে নাক গলিও না গে। হাসান আলী শান্তভাবে বলল, আমি শুধু চাই তুমি সঠিক পথে থাক। আল্লাহর উপর ভরসা রাখ। তিনি সব সমস্যার সমাধান করবেন গু। ষষ্ঠ অধ্যায়, পতনের শেষ সীমা। আব্দুল রহমানের মায়ের অবস্থা আরও খারাপ হল। ডাক্তার বলল অবিলম্বে অপারেশন করাতে হবে, নইলে বিপদ হতে পারে। আব্দুল রহমান আরও মরিয়া হয়ে উঠল। সে এখন আরও নিষ্ঠুর উপায়ে টাকা আদায় করতে শুরু করল। যারা সময়মতো টাকা দিতে পারত না, তাদের উপর চাপ প্রয়োগ করত। কখনো কখনো সালিমের সাথে মিলে তাদের হুমকি দিত। একদিন তাদের কাছে এল আকরাম নামে একজন। তার একমাত্র মেয়ের বিয়ে, কিন্তু টাকা নেই। সে 3 লক্ষ টাকা চাইল। আব্দুল রহমান বলল, ঠিক আছে, কিন্তু মাসে 15,000 সুদ। আর 3 মাসে সব শোধ করতে হবে। আকরাম কিছুটা চিন্তিত হয়ে বলল, ভাই, এত চড়া সুদ? নিতে চান নিন, নইলে যান গু। আকরাম রাজি হল। কিন্তু 3 মাস পর সে শুধু সুদের টাকাই দিতে পারল, মূল টাকা নয়। আব্দুল রহমান ও সালিম তাকে বলল এখন তাকে আরও চড়া হারে সুদ দিতে হবে। এখন মাসে 25,000 টাকা সুদ দিতে হবে। সালিম বলল। আকরাম কাকুতিমিনতি করল, ভাই, আমার সাধ্য নেই। আমি দিন মজুর। দিনে 2 টাকার বেশি আয় হয় না গে। কিন্তু তারা শুনল না। উল্টো হুমকি দিল, টাকা না দিলে তোমার মেয়ের বিয়ে ভেঙে দেব গু। আকরাম কান্নায় ভেঙে পড়ল। এই দৃশ্য দেখে আব্দুল রহমানের হৃদয়ে একটু নড়াচড়া হল, কিন্তু সালিম তাকে শক্ত করে রাখল। সেই রাতে আব্দুল রহমান বাড়ি ফিরে দেখল তার মা জ্ঞান হারিয়ে পড়ে আছেন। দৌড়ে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল অবস্থা সংকটজনক। এখনই অপারেশন করতে হবে। হাসপাতালের বিলটা দেখে আব্দুল রহমান হতবাক। 5 লক্ষ টাকা। তার কাছে এত টাকা নেই। জুয়ায় হেরে এবং অন্যান্য খরচে তার সব টাকা শেষ। সপ্তম অধ্যায়, চরম পতন। আব্দুল রহমান এখন সম্পূর্ণ মরিয়া। মায়ের জীবন বাঁচাতে সে যে কোনো কাজ করতে প্রস্তুত। এই অবস্থায় সালিম তাকে একটা প্রস্তাব দিল। শোন, আমি একটা কাজের কথা বলি। খুব ভালো টাকা আছে। সালিম চুপি চুপি বলল। কি কাজ? ড্রাগস সাপ্লাই। ও সালিমের চোখ চকচক করে উঠল। একবারের কাজে 10 লক্ষ টাকা পাবি। আব্দুল রহমান শিউরে উঠল। পাগল হয়েছিস? এটা তো অবৈধ। ধরা পড়লে জেল হবে। জেল?
আরে ভাই, আমাদের পুলিশের সাথে যোগাযোগ আছে। কিছু হবে না। সালিম তাকে ভুলাতে চাইল। আব্দুল রহমান দোটানা পড়ে গেল। একদিকে মায়ের জীবন, অন্যদিকে এই মহাপাপ। কিন্তু মায়ের প্রতি ভালোবাসা তার বিবেককে পরাস্ত করে দিল। ঠিক আছে, কিন্তু শুধু একবার সে রাজি হয়ে গেল। পরের দিন সালিমের সাথে সে ড্রাগস সাপ্লাইয়ের কাজে নামল। তাদের কাজ ছিল এক জায়গা থেকে ড্রাগস নিয়ে আরেক জায়গায় পৌঁছে দেওয়া। প্রথমবার কাজটা সফল হল। আব্দুল রহমান 10 লক্ষ টাকা পেল। সে দৌড়ে হাসপাতালে গিয়ে মায়ের অপারেশনের জন্য টাকা জমা দিল। অপারেশন হল। মা বেঁচে গেলেন। কিন্তু আব্দুল রহমানের মনে কোনো শান্তি নেই। সে জানে এই টাকা হারাম। এই টাকায় মায়ের চিকিৎসা হয়েছে। একদিন মা জ্ঞান ফিরে পেয়ে তাকে জিজ্ঞেস করলেন, বাবা, এত টাকা কোথা থেকে এনেছিস? আব্দুল রহমান মিথ্যা বলল, ব্যবসা থেকে, মা গি। কিন্তু আয়েশা বেগম কিছু একটা বুঝতে পারলেন। তিনি বললেন, বাবা, হারাম টাকায় শরীর ভালো হয় না। আমি চাই না তুমি আমার জন্য কোনো পাপ করগু। আব্দুল রহমানের বুক ফেটে কান্না আসতে চাইল। কিন্তু সে নিজেকে সামলে রাখল। 8ম অধ্যায়, আরও গভীর অন্ধকার। সফল হওয়ার পর আব্দুল রহমান আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল। এখন সে নিয়মিত ড্রাগস সাপ্লাইয়ের কাজ করতে শুরু করল। সালিমের সাথে তাদের এক বড় নেটওয়ার্ক গড়ে উঠল। অর্থের প্রবাহ এখন অবিরাম। আব্দুল রহমানের জীবনযাত্রার মান বেড়ে গেল। গাড়ি কিনল, বাড়ি সাজাল, দামি কাপড় কিনল। বাইরে থেকে দেখলে মনে হতো সে খুবই সফল। কিন্তু ভিতরে ভিতরে সে মরে যাচ্ছিল। রাতে ঘুম হতো না। স্বপ্নে দেখত বাবা তার সামনে দাঁড়িয়ে কাঁদছেন। কখনো স্বপ্নে দেখত কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে কোনো কথা নেই। একদিন তার কাছে খবর এল যে তাদের সাপ্লাই করা ড্রাগসে একটা যুবক মারা গেছে। মাত্র 20 বছর বয়স ছিল তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল। তার মৃত্যুর পর পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। এই খবর শুনে আব্দুল রহমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল তার দেওয়া ড্রাগসেই সেই ছেলেটা মারা গেছে। একটা মা তার ছেলেকে হারিয়েছে তার কারণে। সালিম অবশ্য এতে খুব একটা বিচলিত হল না। বলল, এসব হয়েই থাকে। আমাদের দোষ নেই। লোকে নিজের ইচ্ছায় খায়গু। কিন্তু আব্দুল রহমানের বিবেক তাকে কঠিন আঘাত করল। সে বুঝতে পারল সে কতটা পাপের গভীরে ডুবে গেছে। 9ম অধ্যায়, প্রথম সতর্কবাণী। সেই রাতে আব্দুল রহমান ঘুমোতে পারল না। তার মনে বারবার সেই মৃত যুবকের মায়ের কান্নার কথা ভেসে উঠতে লাগল। সে উঠে পড়ল এবং বাইরে বারান্দায় এসে দাঁড়াল। রাতের নীরবতায় হঠাৎ তার মনে পড়ে গেল ছোটবেলার কথা। কেমন করে বাবা তাকে নামাজ শেখাতেন, মায়ের সাথে কুরআন পড়তেন। সেই শান্তিমা জীবন। আর এখন সে একটা অপরাধী। পরের দিন সকালে ফজরের আজান হল। বহুদিন পর আব্দুল রহমান আজানের শব্দ শুনতে পেল। আজানের মধুর সুরে তার মন কেমন করে উঠল। একটা অদ্ভুত টান অনুভব করল মসজিদের দিকে। কিন্তু সে ভাবল, আমার মতো পাপী মসজিদে যাওয়ার যোগ্য নই গে। তার মা তখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। তিনি লক্ষ্য করলেন ছেলে আজকাল খুবই চিন্তিত থাকে। একদিন তিনি তাকে বললেন, বাবা, তোমায় দেখতে খুব অশান্ত লাগে। কি হয়েছে? আব্দুল রহমান বলল, কিছু না মা, শুধু ব্যবসার চিন্তা গু। বাবা, তুমি একটা কাজ কর, রোজ ফজরের নামাজ পড়, দেখবে মন ভালো হয়ে যাবে গু। আব্দুল রহমান তার মায়ের কথায় কিছুটা নরম হল। সে ভাবল, হয়তো একটু চেষ্টা করে দেখতে পারি গি। পরের দিন সে ফজরের সময় ঘুম থেকে উঠে ওযু করল। অনেকদিন পর তারপর নামাজের জায়গায় দাঁড়াল। কিন্তু নামাজ শুরু করতে গিয়ে তার হাত কাঁপতে লাগল। তার মনে হল আল্লাহ তাআলা হয়তো তার নামাজ কবুল করবেন না। তবুও সে নামাজ পড়ল। নামাজের শেষে দোয়া করার সময় তার চোখে জল এসে গেল। কিন্তু তখনও সে সম্পূর্ণভাবে তওবা করার মানসিকতা তৈরি করতে পারেনি। 10ম অধ্যায়, গভীর সংকট। আব্দুল রহমান এখন এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। একদিকে তার বিবেক তাকে বলছিল এই পথ ছেড়ে দিতে, অন্যদিকে অর্থের প্রয়োজন ও সালিমের চাপ। একদিন তাদের একটা বড় চালান নিয়ে যেতে হবে। সালিম বলল, এবারের মাল খুবই দামি। পুলিশের চোখ এড়িয়ে নিয়ে যেতে হবে। এবার যদি ধরা পড়ি? আব্দুল রহমান জিজ্ঞেস করল। ধরা পড়বি না, আমার সব ব্যবস্থা আছে, সালিম আত্মবিশ্বাসের সাথে বলল। কিন্তু সেদিন সবকিছু ভুল হয়ে গেল।
তাদের তথ্য অনুযায়ী পুলিশের চেকপোস্ট এক জায়গায় থাকার কথা, কিন্তু হঠাৎ অন্য জায়গায় পুলিশ এসে গেল। তারা ধরা পড়ে গেল। আব্দুল রহমানকে গ্রেফতার করা হল। পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হল। সেখানে সে বুঝতে পারল সালিমের সব কথা মিথ্যা ছিল। পুলিশের সাথে কোনো যোগাযোগ নেই। এটা ছিল সালিমের বানানো গল্প। পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারল আব্দুল রহমান এই প্রথম ধরা পড়েছে, কিন্তু অনেক দিন ধরে এই কাজে জড়িত। তার বিরুদ্ধে অভিযোগ উঠল ড্রাগ সাপ্লাই, অবৈধ সুদি কারবার ও অন্যান্য অপরাধের। জেলে যাওয়ার সময় আব্দুল রহমানের মনে পড়ল তার মা, ছোট বোন। তারা এই খবর পেলে কি অবস্থা হবে? একাদশ অধ্যায়, জেলের অন্ধকারে। জেলখানার ছোট্ট কক্ষে বসে আব্দুল রহমান তার জীবনের ভুলগুলো নিয়ে চিন্তা করতে লাগল। এখানে এসে তার প্রথমবারের মতো সময় পেল নিজের কাছে ফিরে আসার। জেলে তার সাথে ছিল আরও অনেক কয়েদি। তাদের মধ্যে একজন ছিল হাজী সাহেব। হাজী সাহেব একটা রাজনৈতিক মামলায় জেলে এসেছিলেন। তিনি খুবই ধার্মিক ও জ্ঞানী মানুষ ছিলেন। হাজী সাহেব আব্দুল রহমানের দিকে একদিন বললেন, বাবা, তুমি খুব কষ্ট পাচ্ছ মনে হয় গিয়ে। আব্দুল রহমান প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু হাজী সাহেবের আন্তরিকতা দেখে সে খুলে বলল তার সব কথা। কিভাবে সে পাপের পথে হেঁটেছে, কিভাবে একটার পর একটা অন্যায় করেছে। হাজী সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বাবা, আল্লাহ তাআলার রহমত অসীম। কোনো পাপী এত বড় নয় যে তওবা করলে মাফ হবে না গি। কিন্তু হাজী সাহেব, আমি তো অনেক বড় পাপ করেছি। একটা ছেলে মারা গেছে আমার দেওয়া ড্রাগসে। আমি কত পরিবার ধ্বংস করেছি। আল্লাহ তাআলা বলেছেন, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। কুরআনের এই আয়াত তোমার জন্য গু। আব্দুল রহমানের চোখে জল এসে গেল। হাজী সাহেব আরও বললেন, কিন্তু তওবা হতে হবে সত্যিকারের মন থেকে। আর আগামীতে আর কখনো এই পাপ করবে না, এই প্রতিজ্ঞা করতে হবে গু। সেই রাতে আব্দুল রহমান অনেক দিন পর সত্যিকারের নামাজ পড়ল। তার মন থেকে কান্নায় ভেঙে পড়ল। আল্লাহর কাছে ক্ষমা চাইল। দ্বাদশ অধ্যায়, তওবার শুরু। পরের দিন থেকে আব্দুল রহমান নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। হাজী সাহেবের কাছে কুরআন শিখতে লাগল। জেলের মধ্যেই সে ইসলাম সম্পর্কে নতুন করে জানতে শুরু করল। হাজী সাহেব তাকে বিভিন্ন হাদিস ও কুরআনের আয়াত শোনাতেন। একদিন তিনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন, তওবাকারী পাপীর মতো সেই ব্যক্তি যার কোনো পাপই নেই গু। আব্দুল রহমান জিজ্ঞেস করল, কিন্তু আমি যে ক্ষতি করেছি সেগুলোর কি হবে? সেগুলোর জন্য তোমাকে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাইতে হবে। যাদের সাথে অন্যায় করেছ তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এটাও তওবার অংশও। আব্দুল রহমান সিদ্ধান্ত নিল, জেল থেকে বের হলে সে যাদের সাথে অন্যায় করেছে তাদের সবার কাছে গিয়ে ক্ষমা চাইবে। যতদূর সম্ভব তাদের ক্ষতিপূরণ দেবে। জেলে থাকাকালীন সে একটা চিঠি লিখল তার মা ও বোনের কাছে। চিঠিতে সে লিখল, প্রিয় মা, আমি জানি আমার এই অবস্থায় তোমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি ভুল পথে হেঁটেছি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, আল্লাহর রহমতে আমি পরিবর্তন হয়েছি। জেল থেকে বের হলে আমি নতুন মানুষ হয়ে তোমাদের কাছে ফিরব। আমার জন্য দোয়া করো মা গু। এই চিঠি পাওয়ার পর তার মা ও বোন কেঁদে ভেসে গেল। কিন্তু তাদের মনে একটা আশার আলো জ্বলে উঠল। ত্রয়োদশ অধ্যায়, জেলে সংস্কার। জেলে থাকাকালীন আব্দুল রহমান শুধু নিজে পরিবর্তন হয়নি, অন্যদেরও পরিবর্তনে সাহায্য করেছে। হাজী সাহেবের সাহায্যে সে অন্য কয়েদিদের মধ্যেও ইসলামের দাওয়াত দিতে শুরু করল। জেলে একজন কয়েদি ছিল নাসির। সে চুরি ডাকাতির মামলায় জেলে এসেছিল। প্রথমে সে খুবই রাগী ও উগ্র স্বভাবের ছিল। কিন্তু আব্দুল রহমানের সাথে কথাবার্তা বলে তার মনে পরিবর্তন এল। একদিন নাসির আব্দুল রহমানকে বলল, ভাই, আমিও নামাজ শিখতে চাই। আব্দুল রহমান তাকে নামাজ শেখাল। ধীরে ধীরে নাসিরও নিয়মিত নামাজ পড়তে শুরু করল। এভাবে জেলের অনেক কয়েদি আব্দুল রহমানের প্রভাবে ইসলামের দিকে ফিরে এল। জেলারও এই পরিবর্তন লক্ষ্য করলেন। তিনি দেখলেন যেসব কয়েদি আব্দুল রহমানের সাথে থাকে তারা অনেক শান্ত ও ভদ্র হয়ে গেছে। হাজী সাহেব আব্দুল রহমানকে বললেন, দেখ বাবা, আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কত ভালো কাজ করাচ্ছেন। তোমার পাপের কারণে তুমি এখানে এসেছিলে, কিন্তু এখন তুমি অনেকের হেদায়েতের কারণ হয়ে দাঁড়িয়েছ। আব্দুল রহমান বুঝতে পারল যে আল্লাহ তাআলা তাকে এই কঠিন পরিস্থিতিতে রেখে আসলে তাকে পরিশুদ্ধ করছেন।
জেল তার জন্য শাস্তি নয়, বরং পরিশুদ্ধির স্থান। 14 অধ্যায়, মুক্তির দিন। 1.5 বছর পর আব্দুল রহমানের জামিন হল। ভালো আচরণের জন্য তার শাস্তি কমিয়ে দেওয়া হয়েছিল। জেল থেকে বের হওয়ার দিন তার মা ও বোন তাকে নিতে এল। মা তাকে দেখে চোখের জলে বুক ভাসাল। কিন্তু এবারের কান্না ছিল আনন্দের। তিনি দেখতে পেলেন ছেলের চেহারায় এক অন্যরকম নূর, চোখে মুখে শান্তি। যে ছেলে জেলে যাওয়ার আগে অশান্ত ও বিক্ষুব্ধ ছিল, সে এখন একেবারে পরিবর্তিত। গাড়িতে বাড়ি ফেরার পথে আব্দুল রহমান তার মাকে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি অনেক ভুল করেছি। আয়েশা বেগম বললেন, বাবা, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। এখন নতুন জীবন শুরু করগু। বাড়িতে পৌঁছে আব্দুল রহমান প্রথমে অজু করে 2 রাকাত শুকরানার নামাজ পড়ল। তারপর দীর্ঘ সময় দোয়া করল। ছোট বোন ফাতেমা এসে বলল, ভাইজা, তুমি অনেক পরিবর্তন হয়েছ। এখন তোমাকে দেখতে খুব ভাল লাগছে গু। আব্দুল রহমান বোনকে জড়িয়ে ধরে বলল, ফাতেমা, তোমার ভাই আগের মতো নেই। এখন সে একজন নতুন মানুষ গ। 15 অধ্যায়, ক্ষতিপূরণের যাত্রা। জেল থেকে ফিরে আব্দুল রহমান প্রথম কাজ হিসেবে ঠিক করল যাদের সাথে অন্যায় করেছে তাদের খোঁজ করবে। যতদূর সম্ভব তাদের ক্ষতিপূরণ দেবে। প্রথমেই সে খোঁজ নিল সেই করিম মিয়ার, যার বাড়ি বিক্রি করতে বাধ্য করেছিল। খোঁজ নিয়ে জানতে পারল করিম মিয়া এখন একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকে। অনেক কষ্টে দিন কাটায়। আব্দুল রহমান তার কাছে গেল। করিম মিয়া তাকে দেখে প্রথমে ভয় পেল। ভাবল হয়তো আবার কোনো দাবি নিয়ে এসেছে। আব্দুল রহমান বলল, চাচা, আমি ক্ষমা চাইতে এসেছি। আপনার সাথে যে অন্যায় করেছি তার জন্য আমি অনুতপ্ত। করিম মিয়া অবাক হয়ে বলল, কি বলছো বাবা? আমি আপনাকে বাড়ি বিক্রি করতে বাধ্য করেছিলাম। এটা ছিল চরম অন্যায়। আল্লাহর কাছে তওবা করেছি। এখন আপনার কাছে ক্ষমা চাই। আব্দুল রহমান করিম মিয়ার পায়ে হাত রাখল। করিম মিয়ার চোখে জল এসে গেল। বলল, বাবা, তুমি ক্ষমা চাইছ? আমি তো ভেবেছিলাম তুমি শুধু টাকার লোভী গো। চাচা, আমি এখন অন্য মানুষ। আপনার ক্ষতিপূরণ দিতে চাই। আব্দুল রহমান একটা খাম বের করল। এখানে 5 লক্ষ টাকা আছে। আপনি একটা ছোট বাড়ি কিনতে পারবেন গু। করিম মিয়া হতবাক। বলল, এত টাকা কোথা থেকে এনেছ? আমার মায়ের গহনা বিক্রি করেছি। উনি খুশি মনে দিয়েছেন যখন জেনেছেন আমি আপনাদের ক্ষতিপূরণ দিতে চাই গিয়ে। করিম মিয়া কাঁদতে কাঁদতে আব্দুল রহমানকে দোয়া করল। বলল, আল্লাহ তোমায় নেক হায়াত দিন গু। 16 অধ্যায়, আরও ক্ষতিপূরণ। এরপর আব্দুল রহমান খোঁজ করল আকরাম সাহেবের, যার মেয়ের বিয়ের জন্য টাকা নিয়ে পরে চড়া সুদ দিতে বাধ্য করেছিল। জানতে পারল আকরাম সাহেবের অবস্থা এখনও খারাপ। সুদের টাকা শোধ করতে গিয়ে অনেক কষ্টে আছেন। আব্দুল রহমান তার কাছে গেল। আকরাম সাহেব তাকে দেখে বলল, আরে তুমি? শুনেছি জেল হয়েছিল। জি চাচা, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আব্দুল রহমান তাকেও পুরো ঘটনা বলল। তার অনুতাপের কথা বলল। তারপর বলল, চাচা, আপনি যে সুদের টাকা দিয়েছেন সেই টাকা ফেরত দিতে চাই, এবং অতিরিক্ত আরও কিছু সাহায্যও। আকরাম সাহেব অভিভূত হয়ে গেল। বলল, বাবা, আল্লাহ তোমার মন পরিবর্তন করে দিয়েছেন গু। চাচা, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন আর কখনো কারো ক্ষতি না করি। এভাবে আব্দুল রহমান তার সব ক্ষতিগ্রস্তদের কাছে গেল। সবার কাছে ক্ষমা চাইল। যাদের যেভাবে সাহায্য করা যায় সেভাবে সাহায্য করল। এই কাজ করতে গিয়ে তার কাছে আর কোনো টাকা রইল না। কিন্তু মনে এক অদ্ভুত শান্তি নেমে এল। মনে হল যেন একটা বিরাট বোঝা নেমে গেছে কাঁধ থেকে। 17 অধ্যায়, নতুন জীবনের শুরু। এখন আব্দুল রহমানের সামনে সমস্যা হল জীবিকার। তার কাছে কোনো টাকা নেই, কোনো ব্যবসা নেই। কিন্তু সে ঠিক করল যেভাবেই হোক সৎ পথে রোজগার করবে। সে ঠিক করল ছোট থেকে শুরু করবে। প্রথমে রিক্সা চালানোর কথা ভাবল, কিন্তু রিক্সা কেনার টাকাও নেই। এ সময় তার পুরাতন বন্ধু হাসান আলী তার কাছে এল। হাসান আলী শুনেছিল আব্দুল রহমান পড়ি। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ।
মনে আছে ৭ বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই ৩টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। ৫০-৫০। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। ৫০ অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় ১০ করোড় টাকা। সোহেলকে ৫ করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম ৬ মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু ৭ মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। ১ করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। ১ করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর ১৫ দিন সময় দিয়েছে। ১৫ দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। ১০ দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। ১১ দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, ৫ লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও দুজন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। দুজন মিলে আরও ৮ লাখ টাকা দিল। করিম মামা ২০ লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে ১০ লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় ৪৫ লাখ টাকা জোগাড় হল। বাকি ৬৫ লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক ১৪ দিনের দিন সোহেল ইনভেস্টরকে ১ করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ১৬ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল।
সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্পও। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনা, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনা। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 7ম অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এল। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। 8ম অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো, তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই, তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো।
এটাই তো জীবন, মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই, বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর। সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কি? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই।
গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি।
ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। তৃতীয় অধ্যায়, প্রথম চাকরি। এক সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে ৫ তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। ৫০-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে ৫,০০০ টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। ৫,০০০ টাকা। রিকশা চালিয়ে ৩,৫০০ পেত। এখানে ৫,০০০। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল ৮টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা ৭টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর ৫টায়। তৈরি হয়ে ৭:৩০টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় ৫ কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। ৮-১০ মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট ৬ জন কর্মচারী। ২ জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘণ্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। ৫০ টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল ৫,০০০ টাকা। সে ৩,০০০ টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। ৩ মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ। কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে ২,০০০ টাকা লাগবে। সোহেল ভাবল, ২,০০০ টাকা অনেক। কিন্তু এটা বিনিয়োগ। ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে ৩ দিন, সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে ২০-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। ২০ টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না?
হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি। তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে। তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি। এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি। বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে। সোহেল ভালো হয়ে এলে আসবে। চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল।
এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে কি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই এক সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩ জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। ১ সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে। তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে। তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও। আমার কাজে লাগছে না। তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ৬ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও ৩ মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে। সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গু। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। ৬ মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে ৩ ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে ৫ জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। ৬ মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন।
সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, ৫,০০০ টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন ১৫,০০০ টাকা গু। সোহেল অবাক হয়ে গেল। ৮,০০০ থেকে ১৫,০০০, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। ২ বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। ৭ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। ১.৫ বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল ১০,০০০ টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গ। শুক্রবার। তোমার বাবা সামলাবে গ। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি, সোহেল গু। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব গু। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে, কি মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন ১০ বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে ১৫,০০০ টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো, মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। ২ সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। ২ পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল। ৩ মাস পর। এই ৩ মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা, কিন্তু সুন্দর। ৮ম অধ্যায়, নতুন পথ। ৩ মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি।
দুই পরিবারের আত্মীয়স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এল। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার, সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত।
মাংস মাছ কিনত সপ্তাহে একদিন। বাকি সময় শাকসবজি ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গিয়ে। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গু। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হল যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব। সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা গু। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্রাজুয়েশন শেষ করল। ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল। তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল। মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে। আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু।
প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল, এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2 জন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব